কথাগুলো বিড়বিড় করে দরজার দিকে তাকালো। আফসোসের সুরে বিড়বিড় করে বলে উঠল, ইস, বাসরাতে কত স্বপ্ন ছিল, ওনার সাথে একসাথে নতুন জীবনটা শুরু করব, ওনার সাথে গল্প করব, কিচ্ছু হলো না। উপহার হিসেবে থাপ্পড় দিয়ে চলে গেল বজ্জাতটা। মেরাব যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এটা কেউই দেখেনি বা খেয়ালও করেনি। সেক্ষেত্রে মেরাবেরও চিন্তা নেই। আরও একটা নতুন সকাল। স্নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এখন সে এই বাড়ির নতুন বউ। সকাল সকাল উঠে নিচে এসে কিছু না কিছু করতেই হবে, না হলে কেউ তাকে বউ বলবে না। কথাগুলো আওড়াতে আওড়াতে কিচেনে এসে রহিমা আন্টির পাশে দাঁড়ায়। রহিমা বেগম বলে ওঠেন, তুমি এখানে কেন? কিছু লাগলে আমাকে বলতে। স্নেহা মুচকি হেসে বলে, না, কিছু লাগবে না, আপনার সাথে কিছু কাজ করে দিই। রহিমা বেগম হেসে বলেন, কি বলো? কোনো কাজ করতে হবে না, তুমি হলে নতুন বউ, তুমি রুমে চলে যাও। স্নেহা যায় না। কিচেনেই তার রহিমা আন্টির সাথে দাঁড়িয়ে থাকে। টুকটাক কথা বলে, আবার নয়তো এটা সেটা এগিয়ে দেয়। আস্তে আস্তে সব মানুষ ঘুম থেকে উঠে যায়। মৌ আগে নিচে নামে। মারুফুল খান আর ফাহমিদা খান একসাথে আসেন। এরপরে আরিফুল খান। ফাহমিদা খান কিচেনে স্নেহাকে দেখে একটু অবাক হলেন। ধীর পায়ে এগিয়ে এসে বলেন, স্নেহা, তুই কিচেনে? রহিমা বেগম বলেন, আপা, স্নেহা আরো আগে এসেছে এখানে, এসে আমাকে বলে কাজ করবে, পরে আমি করতে দেইনি। একদম ঠিক বলেছ। রহিমা বেগম সবার জন্য চা নিয়ে যাবেন, ঠিক সেই সময় ফাহমিদা খান তাকে থামিয়ে দিয়ে বলেন, চাগুলো আজকে স্নেহা দিয়ে আসুক। স্নেহা মাথা নাড়িয়ে ট্রেটা হাতে নিয়ে সবার সামনে গেল। মারুফুল খান আর আশরাফুল খানকে চা দিয়ে আবারও কিচেনে এলো। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বললেন, স্নেহা, মেরাব ওঠেনি? স্নেহা মুখে হাসিটা ফুস করে উবে গেল। ভাবতে লাগলো কি বলবে। মেরাব তো সারা রাত বাড়িতেই ফিরেনি, আর তার জন্যই তো ফেরেনি। এখন এটা বলবে কি করে? স্নেহা চুপ করে আমতা আমতা করে বলে, মামিমা, উনি আম, উনি তো মনে হয় সকালে হাঁটতে বের হলো, এরপরে তো ফেরেনি। ফাহমিদা খান হেসে ফেলেন। ওহ আচ্ছা। এর কিছুক্ষণ পরেই মেরাব গাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো, হাতে গাড়ির চাবি। চুলগুলো খানিকটা এলোমেলো। মেরাব কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবার চোখে মেরাবকে স্বাভাবিক দেখা গেলেও মারুফুল খানের কাছে স্বাভাবিক মনে হলো না। তার মনে হচ্ছে মেরাব রাতে বাড়িতে ছিল না। স্নেহাদের বাড়ি থেকে এসে পাঞ্জাবি পাল্টে যে শার্ট প্যান্ট পরেছিল সেগুলোই পরে আছে। মেরাব 3 বেলায় জামাকাপড় চেঞ্জ করে। এই বেশে মেরাবকে দেখে তার মনে হচ্ছে মেরাব সারা রাত বাইরেই কাটিয়েছে। ফাহমিদা খান স্নেহাকে বলে, স্নেহা, মেরাব কি সকালে কফি খেয়েছে? না মামিমা, উনি উঠেই চলে গিয়েছিলেন। ওহ দাঁড়া, আমি কফি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে দিয়াই। স্নেহা বলে। ঠিক আছে মামিমা। ফাহমিদা খান বলেন, কি তখন থেকে মামিমা মামিমা করছিস? এখন কি আমি তোর মামিমা শাশুড়ি হই? এইদিকে মারুফুল খান চায়ের কাপটা রেখে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। মেরাবের রুমে এসে দেখেন মেরাব কাবার্ড থেকে জামাকাপড় বের করছে। মারুফুল খান ধীর গলায় বলেন, মেহরাব, রাতে কোথায় ছিলে? মেরাব গম্ভীর গলায় বলে, জানি যখন তাহলে জানতে চাইছো কেন? এই বলে মেরাব ওয়াশরুমে ঢুকলো। মারুফুল খান শিওর হলেন মেরাব বাড়িতে ছিল না। তাহলে ছিল কোথায়? আর স্নেহাই কেন মিথ্যে বলল সবাইকে? প্রশ্নগুলো মারুফ খানের মাথায় গিজগিজ করছে। সেই সময় স্নেহা রুমে ঢুকলো। মারুফুল খান তখন রুম থেকে বেরিয়ে গেলেন। স্নেহা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মেরাব ওয়াশরুম থেকে বের হলে কফিটা মেরাবের হাতেই দিল। যা হবার হবে, পরে দেখা যাবে। মেরাব সারা রাত ঘুমায়নি, মাথাটা থম মেরে আছে বলে একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। স্নেহার সাথে সাথে মেরাবের সামনে গিয়ে কফির মগটা এগিয়ে দিল। মেরাব পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, ওখানে রাখো। মেরাবের কথা না শুনে স্নেহা কফি হাতে নিয়েই দাঁড়িয়ে থাকে। মেরাব আয়নার নিজেকে দেখে চুলগুলো ঠিক করে স্নেহার হাত থেকে কফির মগটা নিয়ে বিছানায় বসে। এক হাতে কফি খেতে থাকে, আরেক হাতে ফোন স্ক্রল করতে থাকে। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো, এই মানুষটাই কি রাতে অমন রেগে গিয়ে থাপ্পড় মেরেছিল? বোঝাই যাচ্ছে না। মেরাব চট করে স্নেহার দিকে তাকালো। স্নেহা কোনো হেলদোল নেই,
তার দিকে তাকিয়ে আছে তো আছেই। মেরাব তাকানোর পরেও চোখ সরাচ্ছে না। মেরাব ভ্রু উঠিয়ে বোঝালো। কি হয়েছে? স্নেহা মাথা নামিয়ে বোঝায়। কিছু না। এরপরে স্নেহা চলে যায় রুম থেকে। মেরাব স্নেহার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলে। ভেবেছিলাম এ হয়তো রেগে থাকবে, কিন্তু তা তো উল্টো। খাবারের টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা করছে। মেরাবও এসেছে। মেরাবের পাশেই দাঁড়িয়ে আছে স্নেহা, চোখে মুখে খানিকটা লজ্জা, খানিকটা সংকোচ। মারুফুল খান খেতে খেতে বলেন। আরিফ সাদাব কি আসবে না? আরিফুল খান বলেন। ভাইজান, ওকে ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। ছেলেটা কোনো কিছু না বলে হুট করে দেশের বাইরে চলে গেল, আবার এর মধ্যে ফোন বন্ধ করে রেখেছে। মেরাব সাদাবের কথা শুনেই আর চোখে স্নেহার দিকে তাকালো। স্নেহা মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। মেরাব জানতো সাদাব স্নেহাকে পছন্দ করে, আর বিয়ের কথা চলাকালীনই সাদাব চলে গিয়েছে। মেরাব স্নেহার দিকে তাকিয়ে এটা নিশ্চিত হলো সাদাব যে তাকে পছন্দ করত এটা সে জানে না, বা সেও সাদাবকে নিয়ে ওই রকমই কিছু ভাবে না। এর মধ্যে মারুফুল খান স্নেহাকে বলেন। স্নেহা, তুমি যদি পড়াটা কন্টিনিউ করতে চাও তাহলে করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। স্নেহা সাথে সাথে মেরাবের দিকে তাকালো। মেরাবও বলে। স্নেহা, তুমি পড়তে চাইলে পড়তে পারো, না করবো না, আমি সাপোর্ট করে যাব। স্নেহা বলে। কিন্তু আমার বইগুলো তো আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে তো। মারুফুল খান মেরাবের দিকে তাকিয়ে বলেন। তাহলে মেহরাব, আজ তুমি স্নেহাকে নিয়ে একবার শ্বশুর বাড়ি দিয়ে ঘুরে আসো আর বইগুলো নিয়ে আসো। আর আজ শ্বশুর বাড়ি যাওয়াটা তো নিয়মের মধ্যেই পড়ে। তুমি নিয়ম পালন করো, আবার শ্বশুরের সাথে না হয় কথাও বলে এসো। মেরাব বাঁকা হেসে বলে। কথা তো বলতেই হবে, ওনার সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। স্নেহা চোখ ছোট ছোট করে তাকালো মেরাবের দিকে। মারুফুল খান মেরাবের কথায় বুঝতে না পেরে বলে উঠলেন। বোঝাপড়া মানে? মেরাব পরক্ষণেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে। উনি শ্বশুর হন আর আমি ওনার জামাই, সেক্ষেত্রে তো আমাদের সম্পর্কটা অন্যরকম। আর তার সাথে তো আমার ভালো করে কথাই হচ্ছে না, সেটাই বোঝাতে চেয়েছে। সবাই হেসে উঠল মেরাবের কথা শুনে, কিন্তু মেরাবের মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে। মেরাব খাবার খেয়ে উপরে চলে গেল। ফাহমিদা খান স্নেহাকেও খাবার খেয়ে নিতে বললেন। স্নেহা খাবার খেয়ে রুমে চলে আসে। মেরাব তখন আয়নার সামনে এক হাতে পাঞ্জাবি আর আরেক হাতে শার্ট নিয়ে দাঁড়িয়েছিল, দেখছিল কোনটা পরে যাওয়া যায়। স্নেহা মেরাবকে দেখতে দেখতে বিছানায় বসে। মেরাবের উদ্দেশ্যে বলে। আপনি নাটকও জানেন? বিয়ের আগে বললেন আমার সাথে সারা জীবন থাকতে পারবে তো, আর বিয়ের রাতে থাপ্পড় মারলেন, আবার এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামা কাপড় ট্রায়াল দিচ্ছেন। মেরাব পিছনে ফিরে ভ্রু কুঁচকে বলে। কি বলেছে? আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য জামা কাপড় ট্রায়াল দিচ্ছে? আমি তোমার শত্রুর বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করছে। স্নেহা রাগী চোখে তাকিয়ে বলে। কি বললেন আপনি? শত্রু বলেন কেন? সেই শুরু থেকে শত্রু শত্রু করছেন। সেদিন প্রথমে আমাকে বলেছেন, এরপরে আবার এখন আমাদের বাড়িকে বলছেন। মেরাব গা ছাড়া ভাব নিয়ে বলে। যা সত্যি তাই বলেছে। শত্রু তো করেই তো তোমার মতো শত্রু পেয়েছে। স্নেহা নাক মুখ কুঁচকে নেয়। মেরাব শার্ট আর পাঞ্জাবি বিছানায় রেখে বলে। দুপুরে পরও রেডি হয়ে থাকো, আমি কিন্তু এসে দেরি করবো না। স্নেহা মুখ ঘুরিয়ে বলে। যাব না আমি আপনার সাথে। না গেলে আমারই ভালো, তাহলে আমি রাতের মতো আবারও লং ড্রাইভে চলে যাব। কালকে রাতে লং ড্রাইভে গিয়েছিলেন? হুম সাথে কে ছিল? নিশ্চয়ই লং ড্রাইভে একা যাননি। হুম কি হুম হুম করছেন? কে ছিল সাথে? মেরাব বাঁকা হেসে বলে। লং ড্রাইভে মানুষ কাকে নিয়ে যায়? ইষ্ট প্রিয় মানুষ নিয়েই। স্নেহা হতভম্ব মেরাবের কথা শুনে। প্রচণ্ড জেলাস সে। ইচ্ছে করছে মেরাবের মাথাটা ঠাস করে ফাটিয়ে দিতে। ভাবতে ভাবতে মেরাবের দিকে তেড়ে গিয়ে বলে। আপনার সাহস হলো কি করে বাড়িতে বউ রেখে অন্য মেয়ে নিয়ে লং ড্রাইভে যাওয়ার? হ্যাঁ, লজ্জা করলো না? ইচ্ছে তো করছে আপনার মাথাটা ফাটিয়ে দিই আমি। স্নেহা কথাগুলো বলতে বলতে মেরাবের একদম কাছাকাছি দাঁড়িয়েছে। মেরাব পেছালো না, বরং আকস্মিকভাবে স্নেহার কোমরে হাত রেখে স্নেহাকে বুকের সাথে মেলালো। স্নেহা কিছু বলতে গিয়ে থেমে গেল। মেরাব হাত আরও শক্ত করলো। মেরাবের স্পর্শে স্নেহার পায়ের তলায় শিরশির করে উঠল, বুকের ভেতরে ধুকপুক করতে লাগলো। মেরাব তার এক হাত দিয়ে স্নেহার গালে লেপ্টে থাকা চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে দিল। স্নেহার বুকের ভেতরে ধুকপুকানি বেড়েই চলল। স্নেহা নড়ে চড়ে উঠে বলে। ছাড়ুন, কি করছেন? দরজা খোলা। মেরাব ধপ করে ছেড়ে দেয়। স্নেহার সাথে সাথে সরে গিয়ে বিছানায় বসে।
মেহরাব ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে। সকালে শাওন নিয়েছিলে? স্নেহা কপাল কুঁচকে বলে। শাওয়ার নিব কেন? মেহরাব কিছু বলে না, স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে যায়। স্নেহা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্নেহা মেহরাবকে ডেকে ওঠে। এই যে শুনুন একটু। মেহরাব আবারও রুমে ফিরে আসে। স্নেহা সাথে সাথে বলে। আপনার নাম্বারটা দিন তো। ঠিক আছে, তোমার ফোনে ওঠাও। স্নেহা বিছানা থেকে নিজের ফোন হাতে নিয়ে বলে। হ্যাঁ বলুন। স্নেহা মেহরাবের নাম্বার তুলে নিয়ে সেই নাম্বারে কল দিল। ফোনে টাকা না থাকার কারণে মিস কল চলে গেল। মেহরাব তা দেখে মুখ বাঁকিয়ে বলে। ছি, তুই মিস কল করার জন্য নাম্বার নিলে? স্নেহা মাথা নাড়তে নাড়তে বলে। না আসলে আর কি, ফোনে কালকেই টাকা শেষ হয়ে গিয়েছে, রিচার্জ করব, মনে নেই আমার। বুঝেছি। কি করে টাকা শেষ হয়ে গিয়েছে? আহ, আসলে বলতে হবে না, থাকো, আসছি। মেহরাব চলে গেল। স্নেহা নিজের কথাটুকু পুরোপুরি বলতেও পারল না। দুপুর 2:30টার দিকে মেহরাব বাড়ি ফিরে আসে। এসে দেখে স্নেহা বসে মোবাইল দেখছে। রেডি হয়নি এখনো? মানে কি? মেহরাব বলে গিয়েছিল ওকে রেডি হয়ে থাকতে, কিন্তু তার কোনো হেলদোলি নেই। মেহরাব কথাগুলো ভাবতে ভাবতে স্নেহার দিকে তাকিয়ে রইল। স্নেহা ফোন রেখে মেহরাবের দিকে তাকিয়ে বলে। ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি যে সুন্দর এটা ভালো করে তাকিয়ে দেখলেই তো হয়। মেহরাব ধমক দিয়ে বলে। চুপ, তোমাকে কি বলে গিয়েছিলাম? কি বলে গিয়েছিলেন? বলেনি রেডি হয়ে থাকতে? ভেবেছিলাম আপনি আসলেই রেডি হব। যাও, তাড়াতাড়ি রেডি হও। এ বলে মেহরাব জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। নেহা বিছানা ছেড়ে কাবার্ড খুলে শাড়ি বের করে দাঁড়িয়ে থাকে। মেহরাব বের হতেই সে ঢুকে পড়ে। মেহরাব ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে। চুলগুলো ব্রাশ দিয়ে ঠিক করে পারফিউম লাগালো। রেডি হওয়া শেষ তার, তাই ফোন হাতে নিয়ে বিছানায় বসলো। এর একটু পরে স্নেহা বের হয়ে ধীর পায়ে এগিয়ে এসে মেহরাবের সামনে দাঁড়ালো। মেহরাব মাথা তুলে তাকালো। স্নেহা খানিকটা নিচু গলায় বলে ওঠে। একটু শাড়ি কুচিটা ধরবেন, আমি না একা পড়তে পারছি না। মেয়েরা ফোন রেখে উঠে দাঁড়ায়। তারপর স্নেহার হাতে থেকে শাড়ির কুচিটা নিয়ে ভালো করে কুচি তুলল। এরপরে সেটা স্নেহার হাতে দিয়ে ধরতে বলে নিচে নিচে বসে কুচি ঠিক করে। স্নেহা মেহরাবকে যত দেখছে তত যেন অবাক হচ্ছে। মেহরাব উঠে দাঁড়ালো। স্নেহা তখনও মেহরাবকে দেখার ধ্যানে। মেহরাব এরপরে স্নেহার হাত থেকে কুচিটা নিয়ে নিজেই গুছতে লাগলো। স্নেহা হকচকিয়ে গিয়ে বলে ওঠে। এ কি করছেন? আমার কাছে দিন। মেহরাব শাড়ির কুচি স্নেহার হাতে দিয়ে বলে। আমার মধ্যে কি এমন দেখতে পাও যার জন্য তোমার অন্য কিছুতে তাল থাকে না? তুমি তো মনে হয় আমাকে দেখতে দেখতেই শেষ করে দেবে। এত তাকিয়ে থাকবে না, নজর লেগে গেলে তখন কি করব? স্নেহা ভেঙচি দিয়ে বলে। তাকিয়ে থাকি বলে নিজেকে অযথা সুন্দর মনে করবেন না। মেহরাব স্নেহাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। মেহরাব এখনও আসার পরে স্বাভাবিকভাবেই কথা বলছে, হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এগুলো প্রতি কোনো ইন্টারেস্ট জাগছে না। মেহরাবের ফোন বেজে ওঠে। স্নেহা নিজের রুমে ছিল। মেহরাব ফোনের দিকে তাকিয়ে রুমে থেকেই মেহরাবের উদ্দেশ্যে বলে। আপনার ফোনে কল এসেছে। কে দিয়েছে? আসিফ নাম উঠে আছে। মেহরাব আফনান মির্জার সাথে কথা বলছিল টুকটাক। স্নেহার ডাকে তার দিকে তাকিয়ে চলে আসে রুমে। স্নেহার হাত থেকে ফোনটা নিয়ে বেলকনি খোলা পেয়ে সেখানে চলে যায়। ফোনও ততক্ষণে কেটে গিয়ে আবার কল এসে বাজতে থাকে। মেহরাব রিসিভ করে বলে। হ্যাঁ, বল। কোথায় তুই? আছি, এখানেই। কেন? তুই যে উকিলের কথা বলছিলি, ওনার সাথে কথা বলে দেখলাম। এরপরে উনি তোর সাথে আর আমার সাথে পার্সোনালি দেখা করতে চাইছে। ঠিক আছে, রাতে যাব। রাতে কেন? এখন শ্বশুরবাড়ি এসেছে। আসিফ কুটিল হেসে বলে। তুই আর শ্বশুরবাড়ি সত্যি গিয়েছিস? হুম। আসিফ হেসে হেসে বলে। তো তোর শ্বশুরবাড়িতে কেমন জামাই আদর করেছে রে? না মানে খাওয়াচ্ছে তো? ভাই, তুই কিন্তু ওদের একমাত্র মেয়ের জামাই, আদর বেশি বেশি পাবি। মেহরাব আসিফের মস্করায় বিরক্ত প্রকাশ করে বলে। কিসের জামাই, কিসের আদর? আমার ইচ্ছে করে সব কটাকে গুলি করে মেরে ফেলে। অমন করে বলছিস কেন? শ্বশুর শাশুড়ি হয়তো। মেহরাব রেগে গিয়ে বলে। ভাই, ফোন রাখতো, পরে কথা বলবো। কেন, বউ ডাকে নাকি? মেহরাব নিজেই কল কেটে দেয়। লম্বা একটা শ্বাস নিয়ে পেছনে ঘুরে দেখে তার পেছনে স্নেহা দাঁড়িয়ে আছে। মেহরাব অবাক হয় বই কি, তবুও এক বিন্দুও প্রকাশ করলো না।
মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে। রুমে চলো, কথা বলা শেষ। স্নেহার বুকে হাত গুজে বলে। আপনি কাকে গুলি করে মারবেন বলেন? মেহরাব হেসে বলে। তোমাকে, তোমার বাবাকে আর তোমার মাকে। কেন মারবেন? মেহরাব রুমে ঢুকতে ঢুকতে বলে। এখানে এসেছি থেকে চুপচাপ বসে থাকতে হচ্ছে। একজন শালাশালি থাকলে সময় কাটতো, কিন্তু আমার তো নেই। সেই জন্য তোমাদের গুলি করে মারতে চাইছি। আর তুমি তো কেমন লোক যে তুমি তোমার পুরো বাড়ি ঘুরেও দেখাচ্ছ না। স্নেহা মেহরাবের কথা শুনে রুম থেকে বলে। আপনার এখানে একদিন এসেই বোরিং হচ্ছেন আপনি, আর আমি সেই ছোট থেকে একা একা থাকছি। যদি একটা ভাই বোন থাকতো। মেহরাব গম্ভীর কণ্ঠে বলে। আছে তো। কি? মেহরাব স্নেহার কাছে এসে বলে। আছে। স্নেহা কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে মেহরাবের কথা শুনে। সে তো একাই, তার ভাইয়া কোথা থেকে আসবে? স্নেহা রাগী কণ্ঠে বলে। আপনি পাগল হয়ে গিয়েছেন? কি সব বলছেন? আমার ভাই বোন আসবে কোত্থেকে আজব? আসলেই দেখতে পাবে। কি বলছেন, আমায় খুলে বলুন তো। মেহরাব নাকমুখ কুচকে বলে। কিছু খুলতে টুলতে পারবো না। এখন চলো, তোমাদের ছাদে নিয়ে যাও আমাকে। স্নেহা ভ্যাগাচাকা খেয়ে যায়। মেহরাব স্নেহার সাথে ছাদে এলো। স্নেহা নিজের হাতে লাগানো ফুল গাছগুলো দেখতে লাগলো। মেহরাব কিছুক্ষণ স্নেহার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে। স্নেহা, যদি শোনো তোমার কাছের কেউ একজন তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তখন কি করবে? স্নেহা মেহরাবের কাছাকাছি এসে দাঁড়ালো। মেহরাবকে তার সহজ মনে হয় না, বরাবরই মনে হয় এই লোক কিছু একটা জানে। স্নেহা নরম গলায় বলে। কি বলতে চাইছেন, আমায় ক্লিয়ার করে বলুন না। মেহরাব পকেটে হাত গুজে নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে। তোমার বাবা আরও একটা বিয়ে করেছে। স্নেহার মাথার আকাশ ভেঙে পড়ল। গলা দিয়ে কোনো কথা বের হতে চাইছে না। প্রথমে বিশ্বাস করতে চাইল না, তাই বলে উঠল। দেখুন, আমার বাবাকে নিয়ে আর যাই বলুন, মিথ্যে কথা বলবেন না একদম। মেহরাব স্নেহার কাঁধে হাত রেখে দেয়ালের দিকে যেতে যেতে বলে। মিথ্যে বলছি না, বসো এখানে। আপনি প্লিজ বলুন আমায়। মেহরাব স্নেহার হাত ধরে বলে। দেখো, তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি, কিন্তু আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। তোমার বাবা বিয়ে করেছে, সেই ঘরে একটা মেয়েও আছে। স্নেহা নিচু হয়ে গেল। মেহরাব নিজের ফোন বের করে কয়েকটা ছবি তুলল। সেখানে স্নেহা দেখলো তার বাবা আরেকটা মহিলার সাথে একটা মেয়ে। ছবিগুলো দেখে স্নেহার চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো। চোখের সামনে এগুলো দেখার পরে হাউমাউ করে কেঁদে উঠল মেহরাবকে ধরে। মেহরাব স্নেহার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল। কেতো না, কেঁদে আর কি হবে? যা হয়েছে তা তো আর পাল্টাতে পারবে না। স্নেহা কাঁদতে কাঁদতে বলে। কিন্তু আব্বু এটা কেন করলো? তা উনিই ভালো জানেন। আপনি জানেন না? না, আমি শুধু এটুকু অব্দি জানি। কেমন করে জানলেন? নাকি এখনো আপনি মিথ্যে বলছেন? তোমাকে এগুলো দেখার পরও মিথ্যে বলছো। স্নেহা মাথা নত করে ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে। আম্মু এগুলো শুনলে সত্যি আর বাঁচবে না। বলেই আবারও কাঁদতে থাকে। মেহরাব স্নেহাকে সোজা করে বলে। চলো, বইগুলো গুছিয়ে নাও, একটু পরেই বের হবো। স্নেহা ওইভাবেই কাঁদতে থাকে। মেহরাব স্নেহাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে একটু ঝুঁকে বলে। আমি তো জানতাম তুমি ভেঙে পড়ার মেয়ে নাও, এত সহজে ভেঙে পড়ছো। সবে মাত্র একটু জানিয়েছে, এতে যদি এত ভেঙে পড়ো তাহলে পুরোটা জানার পরে কি অবস্থা হবে তোমার? স্নেহা কান্না থামিয়ে কিছু বলবে ঠিক তখন ছাদে আসেন নাসিফা বেগম। মেহরাব স্নেহাকে আড়াল করে দাঁড়িয়ে আস্তে করে বলে। চোখ মুছে স্বাভাবিক হও। বলেই মেহরাব নাফিসা বেগমের দিকে এগিয়ে বলেন। ফুপি, তুমি এখানে কিছু বলবে? তোদের নিচে দেখতে পেলাম না, তাই দেখতে এলাম। তোরা এখানে নাকি? তোরা গল্প করছিলি নাকি? মেহরাব হালকা হেসে বলে। আর বলো না ফুপি, আর বলো না ফুপি, তোমার এই মেয়ে কাঁদছে আর বলছে তোমাকে ছেড়ে যেতে নাকি কষ্ট হবে। নাফিসা বেগম হেসে এগিয়ে এলেন স্নেহার দিকে। স্নেহা নিজের কান্না আটকাতে পারে না, তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নাফিসা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুকনো গলায় বলেন। এভাবে কাঁদতে হয় না, প্রত্যেক মেয়েকেই তো তার বাবার ঘর ছেড়ে চলে যেতে হয়। ওর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তোকেও যেতে হবে শ্বশুর বাড়ি, আর ওইটা তো তোর নিজেরই বাড়ি এখন। সব আমাদের কাছের লোক। আর মেহেরাব, ওর কথা আর কি বলবো, ও তোকে অনেক ভালো রাখবে মা, তুই কাঁদিস না। স্নেহা মনে মনে বলে। আম্মু তোমাকে যদি বলতে পারতাম আমি কেন কাঁদছি, তুমি সহ্য করতে পারবে না আম্মু। আব্বু এরকম একটা কাজ করবে আমার আমার কল্পনাতেও ছিল না। আব্বু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এত সুন্দর একটা সংসার থাকতে আব্বু, ছি।
মেহরাব গলা খাকারি দিয়ে স্নেহাকে বলে ওঠে। স্নেহা, তুমি তোমার বইগুলো গুছিয়ে ফেলো, আমরা একটু পরেই বের হয়ে যাব। নাফিসা বেগম স্নেহাকে ছেড়ে বলেন। আর কাঁদিস না মা, চল বইগুলো গুছিয়ে দিই। স্নেহা তার মায়ের সাথে নিচে এসে বইগুলো গুছিয়ে গাড়িতে তুলে রাখল। এর মাঝে আফনান মির্জা আর বাড়ি ফেরেনি। স্নেহা আর তার বাবাকে খোঁজেনি বা তার কথা জিজ্ঞেস করেনি। সন্ধে 6টা, মেহরাব গাড়ি ড্রাইভ করছে। পাশে স্নেহা বসে আছে, চোখ মুখ ফোলা ফোলা, অনেক কেঁদেছে। এখনও চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেহরাব একটু পর পর তাকাচ্ছে। এর মাঝে মেহরাবের ফোন বেজে ওঠে। আসিফ ফোন দিয়েছে। হ্যালো আসিফ, বল। ভাই, কই তুই? শ্বশুর বাড়ি নাকি এখনো? না, বাড়াতে যাচ্ছে। ও, তাহলে উকিলের সাথে দেখা করতে যখন বের হবি তার আধ ঘন্টা আগে আমাকে টেক্সট না হয় কল দিস। আমি আব্বুর সাথে একটু কাজে যাচ্ছি, তাই বিষয়টা তোকে জানিয়ে দিলাম। ঠিক আছে, আধ ঘন্টা আগেই জানাবো। আচ্ছা, রাখছি তাহলে। হুম। মেয়েরা ফোন রেখে স্নেহার দিকে তাকালো। নীরবতা ভেঙে নিজেই বলে উঠল। তুমি এখনো কাঁদছো? কেঁদে আর কি করবে? যা হওয়ার তা তো হয়েছে। স্নেহা নাক টেনে বলে। এমনটা তো না হলেও পারতো। কিন্তু হয়ে তো গিয়েছে। স্নেহা নিশ্চুপ। মেহরাব ঘাড় ঘুরিয়ে আবারও স্নেহার দিকে তাকিয়ে বলে। আচ্ছা, তোমরা কি টের পাওনি এমন কোনো কিছু হবে? একটুর জন্য কি তার চলাফেরা দেখে আন্দাজ করতে পারো নি? তারপর এতগুলো বছর। স্নেহা মাথা নত করে বলে। না, আন্দাজ করতে পারিনি। মেহরাব থমথমে মুখে বলে। স্নেহা, এখন যদি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী এসে তোমার মায়ের সংসারে ভাগ বসায়, তখন কি তুমি তাকে ছোট মা বা যাই হোক, সে তো তোমার মায়ের মতো, তাকে কি তুমি মায়ের সমতুল্য কিছু বলে ডাকতে পারবে? স্নেহা চোখে মুখে কঠোরতা ফুটিয়ে তুলে বলে। অসম্ভব, মরে যাবো তবু অন্য কাউকে মা ডাকবো না। বলে স্নেহা মেহরাবের দিকে তাকায়। মেহরাব যেন এই তাকানোরই অপেক্ষায় ছিল। সাথে সাথে বাঁকা হেসে বলে। এখন তোমার কথার প্রসঙ্গ যদি বলি, তাহলে আমি এই কারণেই আমার খালাকে মা বলি না। স্নেহা চোখ ছোট ছোট করে বলে। আমার আর আপনার বিষয়টা তো আলাদা। আপনার মা মারা যাওয়ার পর তো আপনার বাবা বিয়ে করেছে, তাহলে তাকে মা ডাকতে সমস্যা তো থাকার কথা না। মেহরাব গম্ভীর গলায় বলে। আমার মা একজনই ছিল, সে নেই, আর কাউকে মা বলতে ইচ্ছে করে না। স্নেহা মেহরাবের কথা শুনে চুপ করে থাকে, আর কিছু বলে না। এর কিছুক্ষণ পরে মেহরাব খান বাড়ির সামনে এসে গাড়ি থামায়। স্নেহাকে নেমে যেতে বলে। স্নেহা নেমে গিয়ে বলে। আপনি নামবেন না? না, একটা জায়গায় যাব। এখন আবার কোথায় যাবেন? কাজ আছে। ঠিক আছে, যান। আর শোনো, তুমি কিন্তু কাঁদবে না, আর এগুলোও কাউকে বলার দরকার নেই। স্নেহা মাথা দুলিয়ে হালকা নাড়িয়ে বলে। ঠিক আছে। মেহরাব চলে যায় গাড়ি নিয়ে। স্নেহা হালকা হেসে উঠল, মনে মনে বলল। স্নেহা একা একা বাড়িতে ঢুকলো। সাহারা খান স্নেহাকে দেখে এগিয়ে এসে বললেন। এ কি স্নেহা, তোমরা চলে এসেছো? আম্মু থাকতে বলল, কিন্তু উনি রইলেন না। ও, তো মেহরাব কোথায়? উনি আমাকে নামিয়ে দিয়ে অন্য এক জায়গায় চলে যাবেন বলে গেলেন। ও, হয়তো কাজে গিয়েছে। যাও, তুমি রুমে যাও। ঠিক আছে। আর মা কোথায়? রুমে আছে মনে হয়। রাত 10টা। স্নেহা এখনো বসে বসে তার বাবার কথা ভাবছে। এত বড় সত্যটা আজ মেহরাব না বললে অজানাই রয়ে যেত। স্নেহার ভয় হচ্ছে, যদি এই কথাগুলো তার মায়ের কানে যায় তাহলে কি হবে? একটা মানুষ কখনোই চাইবে না তার জায়গাটা অন্য কেউ নিয়ে যাক, অথবা কখনোই চাইবে না তার প্রিয় মানুষটা অন্য কারো হোক। আর বিষয়টা আরও জটিল হয়ে গিয়েছে। তার বাবা বিয়ে করেছে, আবার সেই ঘরে একটা মেয়েও আছে। এগুলো শোনার পর তার মা নিশ্চয়ই কিছু একটা করে বসবে। স্নেহার ভাবনার মাঝেই তার ডাক পড়ে যায়। ফাহমিদা খান ডাকছেন। স্নেহা রুম থেকে বের হলো। সামনেই দেখলো তিনি দাঁড়িয়ে আছেন। ফাহমিদা খান স্নেহাকে দেখে বলেন। স্নেহা, মেহরাব এলে ওকে সাথে নিয়ে খেয়ে নিস। আমি ঘুমোতে গেলাম, আর রাত জেগে থাকতে পারছি না। ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো, উনি এলে একসাথে খেয়ে নিব। দুজনের কথা শেষ হওয়ার আগেই মেহরাব আসে। দুজনের দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে ঢুকে যায়। ফাহমিদা খান চলে যান। স্নেহা রুমে ঢুকে দেখে মেহরাব কিসের যেন একটা ফাইল দেখছে। স্নেহা বিছানায় বসে বলে। রাতে খাবেন না? খাবার পারবো? এখন যাও। স্নেহা উঠে চলে যায়। ডাইনিং টেবিলে এসে দেখে সব কিছু এখানেই রাখা আছে। স্নেহা একটা চেয়ারে বসে থাকে। মেহরাব এলে শুধু খাবার বেড়ে দিবে। মেহরাব ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়। পোশাক আশাকের দিক দিয়ে ব্যাড স্মেল বা ঘামে স্মেল পেলেই চেঞ্জ করবে। বলতে গেলে এগুলো নিয়ে বেশ খুঁতখুঁতে। 3 বেলায় জামা চেঞ্জ করবে।
দুজনে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। মেয়েরা বিছানায় বসে স্নেহাকে বলে, তুমি কি কালকে থেকে কলেজ যাবে? হুম কি পরে যাবে? কলেজ ড্রেস? হুম কেন, কলেজ ড্রেসের সাথে ম্যাচ করে বোরখা বানাওনি? বানিয়েছি। তাহলে বোরখা পরেই যাবে। স্নেহা মেরাবের থেকে কিছুটা দূরত্ব নিয়ে সামনাসামনি বসে জিজ্ঞাসু কণ্ঠে বলে, আপনি হঠাৎ বোরখা নিয়ে কথা বলছেন কেন? সারা বছর তো কলেজ ড্রেস পরেই গিয়েছি, এখন আবার বোরখা পরবো কেন? মেরাব তপ্ত শ্বাস ফেলে বলে, আগে ছিল অন্য বাড়ির মেয়ে, আর এখন খান বাড়ির বউ। এখন বোরখা পরে যেতে বলেছে মানে তাই যাবে। স্নেহা ভুরু কুচকে বলে ওঠে। আসলেই? মেরাব গম্ভীর গলায় বলে, হুম, আর কালকে আমার সাথেই যাবে। আপনি শুধু শুধু যাবেন কেন? আমি মৌর সাথে চলে যেতে পারবো তো। মেরাব আগের ন্যায় বলে ওঠে। কালকে থেকে আমি তোমাদের নিয়ে যাব, আর এই কলেজের ইংলিশ টিচার হিসেবে কালকে থেকে জয়েন করছি আমি। সেক্ষেত্রে তোমরা আমার সাথে যেতেই পারো। স্নেহার কপালে ভাঁজ এনে বলে, সিরিয়াস? হুম, আর কালকে থেকে দেখব খানবাড়ির পুত্রবধূ কেমন পড়া পারে। না পারলে সবার সামনে কানে ধরিয়ে রাখবো, আই প্রমিস। স্নেহা ভ্যাগাচাকা খেয়ে যায় মেরাবের শেষ বাক্য শুনে। সত্যি কি তাই করবে? স্নেহা মেরাবের কথার মাঝেই মৌ রুমে নক করে। ভাইয়া আসবো? হুম, আয়। মৌ রুমে ঢুকে বলে, ভাইয়া কি জন্য ডেকেছো? না মেরাব জিজ্ঞাসু কণ্ঠে বলে, সাদাফের কি খবর রে? ওর সাথে যোগাযোগ করতে পেরেছিলে? না ভাইয়া, কলই ঢুকছে না। ঠিক আছে, আর কালকে সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে থাকিস, আমি নিয়ে যাব। দেরি যেন হয় না, অ্যালার্ম দিয়ে রাখিস। ঠিক আছে, এখন গেলাম। হুম, যা। মৌ চলে গেল। স্নেহা বিছানা ছেড়ে দিয়ে দরজা বন্ধ করলো। এরপর কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে এক সেট টু পিস বের করলো। মেরাব স্নেহার দিকে তাকিয়ে বলে, রাতে শাড়ি পরে ঘুমোতে অসুবিধা হয় নাকি? স্নেহা হালকা হেসে বলে, একদম ঠিক ধরেছেন, শাড়ি পরে কালকে ঘুমোতেই পারিনি, তাই আজ আর শাড়ি পরে শুয়ে রাতে ঘুমটা নষ্ট করব না। এই বলে স্নেহা যেই ওয়াশরুমের দিকে চলে যাবে ঠিক তখন মেরাব কাঠ গলায় বলে ওঠে, চুপচাপ এসে শুয়ে পড়ো, কোনো চেঞ্জ করাকরি হবে না। স্নেহার পা থেমে যায়, পেছনে ফিরে বলে, কেন? আমি তো শাড়ি পরে ঘুমোতে পারি না, বললামই তো, তাহলে চেঞ্জ করতে মানা কেন করছেন? তুমি কি বললাম তুমি শোনোনি, নাকি আবার বলতে হবে? স্নেহা ফিরে এসে জামাটা রেখে দেয়। মেরাব শুয়ে পড়তে পড়তে বলে, লাইট নেভিয়ে এসে শুয়ে পড়ো, সকালে উঠতে হবে। স্নেহা লাইট নিভিয়ে মেরাবের পাশে শুয়ে পড়ে। মেরাব পাশে আছে বলে স্নেহার একদিকে কেমন অস্বস্তি হচ্ছে, বুকের ভিতরে ধুকপুক করছে। সকাল হতেই মেরাবের আগে স্নেহার ঘুম ভাঙে। ঘুমের ঘোর থেকে বেরিয়ে নিজেকে মেরাবের কাছাকাছি দেখে আলগোছে সরে এলো। মেরাব তখনও ঘুমোয় বিভোর। স্নেহা মেরাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে হাত মুখ মুছে ওইভাবেই রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে চলে আসে। কিচেনে তখন রহিমা বেগম সকালের রান্না বসিয়ে দিয়েছেন, আর কেউই এখনও ওঠেনি। একটু পরেই সবাই উঠে নিচে চলে আসবে। স্নেহা রহিমা বেগমের কাছে যায়। তিনি স্নেহার সাথে কথা বলা শুরু করলেন। দুজনেই কাজ করছে আর কথা বলছে। রহিমা বেগম মেরাবের জন্য কফি বানাতে নিলে স্নেহা তাকে কফি বানাতে দেয় না, বলে নিজেই বানাবে আজকে। হঠাৎ করে রহিমা বেগমের চোখে যায় স্নেহার দিকে। এতক্ষণ মেয়েটাকে ওইভাবে দেখেনি। স্নেহা নিজের মতো করে কফি বানাচ্ছে। বাড়িতে থাকতে শুধু চা আর কফিটাই বানানো শিখেছিল। এছাড়া নাফিসা বেগম তেমন কোনো কাজই করতে দিতেন না। রহিমা বেগম স্নেহার দিকে তাকিয়ে মুচকি হাসেন। স্নেহা বুঝতে পেরেও আমলে নিল না। একজন একজনকে দেখে হাসতেই পারে, এই ভেবে আর কিছু বলল না। এর একটু পরেই মৌ নিচে আসে। আজ কলেজে যাবে বলে আগেই উঠে গিয়েছে, না হলে তার ঘুম ভাঙে না। শেষে দেখে কলেজের টাইমই নেই, তাই আজ অ্যালার্ম দিয়ে আগেই উঠেছে। মৌ স্নেহাকে দেখে এগিয়ে আসে। এদিকে স্নেহাও কফি বানানো শেষ। মেরাবও হয়তো এতক্ষণে উঠে গিয়েছে। স্নেহা কফি নিয়ে যেই চলে যাবে ঠিক তখনই মৌ স্নেহার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার গলায় কি হয়েছে? স্নেহা আচমকা এমন কথা শুনে হেয়ালি করে বলে, গলায় আবার কি হবে, ঠিকই তো আছে। মৌ আর রহিমা বেগম দুজনেই মুখ চাওয়াচাওয়ি করে হেসে ওঠেন। স্নেহা নিজের গলায় হাত দিতেই হালকা ব্যথা অনুভব করে। পরক্ষণে রাতের কথা মনে করে নিজেই লজ্জা পেয়ে চলে যায় কিচেন থেকে। স্নেহা রুমে এসে কফি রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চোখে পড়ে গলা স্পষ্ট লাল হয়ে আছে। এখন বুঝতে পারছে তখন কেন রহিমা আন্টি হাসছে, আর সাথে মৌ।
স্নেহা নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলে উঠল। ইস, কেন যে তখন আয়নায় দেখে গেলাম না, মাঝখান থেকে লজ্জা পেয়ে গেলাম আমি। ধুর। তখন মেয়েরাব ওয়াশরুম থেকে বের হলো। স্নেহা রাগী চোখে তাকিয়ে আবার অন্য কাজে মন দিল। মেয়েরাব এগিয়ে এসে কফির মগ হাতে নিল। কফিতে চুমুক দিতে দিতে স্নেহাকে দেখল। স্নেহা যাই করছে মেজাজ গরম দেখিয়ে করছে। মেয়েরাব বুঝতে পেরে যায় এই মেয়ে কিছু নিয়ে রেগে আছে। তৎক্ষণাৎ মেয়েরাব কফিতে আর একটা চুমুক দিয়ে স্নেহার উদ্দেশ্যে বলে ওঠে, ওভাবে রাগ দেখিয়ে কি প্রমাণ করতে চাইছ? আমার কি রাগ নেই? স্নেহা বিড়বিড় করে বলে, বজ্জাত লোক একটা। এই বলে রাগী মুখে হাসি দিয়ে বলে ওঠে, না, তা তো বোঝাতে চাইনি। আর এই পৃথিবীতে তো শুধু আপনার একারই রাগ আছে। মেয়েরাব গম্ভীর গলায় বলে ওঠে। কি হয়েছে সেটা বলো। স্নেহা এগিয়ে এসে বলে, দেখুন আমি গলায় কি করেছেন আপনি। মেয়েরাব গা ছাড়া ভাব নিয়ে বলে, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি জানেন এটার জন্য নিচে মৌ আর রহিমা আন্টির সামনে কতটা লজ্জা পেয়ে গিয়েছিলাম আমি। তুমি ঢেকে যেতে। মনে ছিল না। মেয়েরাব উঠে দাঁড়িয়ে বলে, তবে এরপর থেকে রুম থেকে বের হতে গেলে আয়নায় দেখি তারপর যাবে। স্নেহা বিড়বিড় করে বকতে থাকে। মেয়েরাব এক হাত পকেটে গুজে বাঁকা হেসে বলে, রাতে নিজের দোষেই তো আমায় বাধ্য করলে গলে এমনটা করতে। আর এরপরে যদি দেখি কোনো কথায় তেরামি করেছ, তাহলে রাতের মতো পানিশমেন্ট তোমার প্রাপ্য। রাতে স্নেহা শুয়েই ছিল। এরপরে নিজের ফোন বের করে বান্ধবীকে মেসেজ দিচ্ছিল। মেয়েরাব তা দেখে ফোনটা চায়, কিন্তু স্নেহা দেয় না। তখন মেয়েরাব বলে, আমি ফোন দিব না আপনাকে। মেয়েরাব বলে, কেন দিবে না? আগে প্রেম করতে নাকি? আর সেটা দেখবো বলে ভয় পাচ্ছ? আপনি না জেনে অযথা মিথ্যে কথা বলবেন না তো। আর শুনুন, আমি এসব কোনো কিছুর জন্যই ভয় নেই। আর একজনের ফোন চাইলেই কি দেয়া যায়? পার্সোনাল জিনিস থাকে তো। মেয়েরাব বলে, তোমার পার্সোনাল জিনিস এখন আমার অধিকারে। দিব না। কেন দিবে না? দিব না মানে দিব না, কেন সেটা জানি না। শেষবার বলছি দাও, না হলে কিন্তু। আমি আপনাকে দেখে ভয় পাই না। যা করার করুন, আমি তবুও ফোন দিব না। ঠিক তখনই মেয়েরাব স্নেহার কাছে যায়। এরপরে চট করে স্নেহার গলায় মুখ গুজে কামড় বসায় আর আরেক হাতে স্নেহার ফোনটা নিয়ে নেয়। স্নেহা ব্যথায় মেয়েরাবের শার্ট খামচে ধরে। এর কিছুক্ষণ পরে মেয়েরাব স্নেহাকে ছেড়ে দেয়। স্নেহার আগে ব্যথায় পাশ ফিরে শুয়ে মনে মনে বকতে থাকে। স্নেহার মৌ রেডি হয়ে বসে আছে। মেয়েরাব আসলেই বেরিয়ে যাবে। স্নেহা মেয়েরাবের কথা মতো বোরখা আর হেজাব পরেছে। দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। মিনিট 5 মধ্যে মেয়েরাবও নিচে আসে। এরপরে তিনজনে একসাথে বেরিয়ে যায়। নেহা তার বান্ধবী জুইয়ের সাথে ক্লাসে বসে কথা বলছিল। জুইকে বলে দিয়েছে তার বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে। এর মধ্যে একজন টিচার এসে বলে গিয়েছে আজ নতুন ইংলিশ টিচার আসবে। ক্লাসে কয়েকটা মেয়ে বলাবলি করছিল নতুন টিচার নাকি বেশ হ্যান্ডসাম। স্নেহা এগুলো শুনে কেমন একটা জেলাস ফিল হচ্ছে। এখন ইংলিশ ক্লাসের সময়। সবাই নতুন টিচারের অপেক্ষায় বসে আছে। সবার অপেক্ষায় অবসান ঘটিয়ে মেয়েরাব ক্লাসরুমে ঢুকলো। সব মেয়েরা কেমন মেয়েরাবের দিকে তাকিয়েছিল। স্নেহা মনে মনে বলে উঠল, কলেজে আসবে টিচার বেশে, কিন্তু উনি এসেছে নায়ক বেশে। না না, আর ওনাকে এইভাবে আসতে দেওয়া যাব না। ওনার ড্রেস আপ চেঞ্জ করিয়ে দেব আমি। মিসেস খান, স্ট্যান্ড আপ। স্নেহা ভাবনার মাঝেই মেয়েরাব তার দিকে আঙুল উঠিয়ে ডেকে উঠল। মেয়েরাবের মুখে মিসেস খান শব্দ শুনতেই স্নেহা তবদা খেয়ে গেল। আশফাশ করতে করতে উঠে দাঁড়ালো। মেয়েরাব বুঝতে পারল এত আগেই স্নেহাকে সবার সামনে তার ওয়াইফ হিসেবে পরিচয় করানো উচিত হবে না। তাই কথার প্রসঙ্গ পাল্টে বলে উঠল, তোমার সামনে দুটো বেঞ্চ ফাঁকা আছে, সেগুলোতে না বসে পেছনে বসছো কেন? পড়া ফাঁকি দেওয়ার জন্য? স্নেহা আর জুই সামনে এসে বসলো। জুই শয়তানি করে বলে উঠল, স্যার ওর তো বিয়ে হয়নি, তাহলে ওকে মিসেস খান বললেন যে? মেয়েরাব গম্ভীর গলায় বলে উঠল, মিস্টেক হয়ে গিয়েছে। আর তোমরা তো পড়া ফাঁকি দেওয়ার জন্য খান সাহেবের মতো পেছনে বসো। স্নেহা জুইকে থামিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুই চুপ থাকবি? উনি মনে করেছেন যে আমি কোনো পড়া পারি না, তাই তিনি নিজের মতো ঠেস মেরে মেরে কথা বলছে। শুধু সময় আসতে দে, ওনাকে ইচ্ছে মতো ঠেস মেরে মেরে কথা বলবো। মেয়েরাব লেকচার দিতে শুরু করলো। স্নেহা ও তার দিকেই তাকিয়ে লেকচার শুনছে। আশেপাশের বান্ধবীরা কানাকানি করছে নতুন স্যার এসে একটু গল্প না করেই প্রথম দিনই ভরপুর ক্লাস করাচ্ছেন। এর মধ্যেই মেয়েরাব জিজ্ঞাসা করে, এই ক্লাসের টপার কে?
সামনের বেঞ্চ থেকে একটা মেয়ে বলে। স্যার, স্নেহা। স্নেহা উঠে দাঁড়িয়ে বলে। স্যার আমি। মেয়েরা ভ্রু উঠিয়ে মনে মনে বলে। এ তো দেখি এক ধাপ এগিয়ে আছে। ক্লাসটা শেষ হতেই মেয়েরা সবার উদ্দেশ্যে বলে ওঠে। হেই অল স্টুডেন্ট, আজকে প্রথম এসেছি বলে তেমন কোনো ফোকাস দিলাম না তোমাদের উপর, তবে কে কি কানাকানি করেছো সব শুনেছে। আজ কিছু বললাম না, তবে কালকে আর ছাড়াছাড়ি নেই। এই বলে মেয়েরা চলে গেল। স্নেহা বিড় করে বলে। এসেছে, উনি নায়কের বেশে আসবে আর আমার আবার কেউ কানাকানি করলেই দোষ। কলেজ ছুটির পর স্নেহা আর জুই একসাথে দাঁড়িয়ে আছে মৌয়ের জন্য। কিরে, আজ তোর জামাই তোকে ক্লাসে পরিচয় করাতে গিয়ে থেমে গেল কেন রে? তুই চুপ করবি? কোনো জেলাস হচ্ছে নাকি? না, জেলাস হচ্ছে না, মুখটা ছিঁড়ে যাচ্ছে। প্রথম দিনেই সব মেয়ের ক্রাশ হয়ে গিয়েছে। সবার ক্রাশ, আর তোর তো জামাই। তোর আর কি চিন্তা? মানুষটাই তো তোর। স্নেহা দীর্ঘশ্বাস ফেলে বলে। আর জামাই একবেলা ঝগড়া করবে, আবার একবেলা কেয়ার করবে। এটাই তো হয়। দুজনের কথা বলতে বলতে মৌ এলো, এসে স্নেহাকে বলে। আপু চলো, ভাইয়া বাহিরে ওয়েট করছে। পাশ থেকে জুই মৌকে বলে। ভাবিকে এখনো আপু বলছিস কেন রে? মৌ জিভে কামড় দিয়ে বলে। জুই আপু, মনে থাকে না? কি করব? শোন, তোকে একটা অ্যাডভাইস দিই, সেটা করলেই মনে থাকবে। কি অ্যাডভাইস আপু? তুই স্নেহার কপালে ভাবি লিখে রাখবি, তাহলে যখন দেখবি তখনই মনে থাকবে। মৌ হেসে উঠল। স্নেহা এদিকে রাগে জ্বলে পুড়ে শেষ হচ্ছে। মৌ বলে। চেষ্টা করব। আর এখন চলো আপু। স্নেহা মৌয়ের সাথে চলে যায়। কলেজের বাইরে এসে দেখে মেহরাব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা আর মৌ গাড়িতে উঠে বসলো। মেহরাব গাড়ি ড্রাইভ করতে করতে মৌয়ের সাথে কথা বলছে। স্নেহা জানালার দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। মেহরাবও আর কিছু বলেনি ওকে। তিনজনই বাড়িতে ফিরে আসে। স্নেহা গাড়ি থেকে নেমে আগেই চলে যায় ভেতরে। নিজের রুমে এসে বোরখা খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। মেহরাব রুমে এসে দেখে স্নেহা আগেই ওয়াশরুমে ঢুকে গিয়েছে। মেহরাব নিজের জামা কাপড় খুলে বাস্কেটে রেখে বিছানায় বসলো। সকাল থেকে ফোনটা হাতে নিতেই পারেনি। মনের ভুলে ফোনটা রেখেই কলেজে চলে গিয়েছিল। এখন ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সেখানে দেখতে পায় আসিফ মেসেজ দিয়েছে সেই সকালে। লিখেছে, বন্ধু, তুই যেটা খুঁজতে বলেছিলি সেটা পেয়ে গিয়েছি। মেহরাব তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে। তোমার কি আজকে হবে না? তাড়াতাড়ি বের হও, আমি এক জায়গায় যাব। স্নেহা হিতাহিত রেগে যায়। একটা মানুষ এত অধৈর্য, এমন মানুষ আগে দেখেনি স্নেহা। সাথে সাথেই বলে ওঠে, পারবো না, আপনি বসে থাকুন। মেহরাব কড়া গলায় বলে। 5 মিনিটে বের হবে, যদি 1 মিনিট বেশি হয় তাহলে বাইরে থেকে লক করে দেব। ভেতরে থেকে স্নেহার উত্তর আসে না। মেহরাব ফোন রেখে দেয়। আসিফকে বলছিল একটা খবর আনার জন্য। স্নেহার বাবা যে বিয়ে করেছে সেই বউ আর মেয়ে কোথায় আছে সেটা জানার জন্য। আসিফ সেটা বের করতে পেরেছে, সেখানেই এখন যাবে। অনেক খুঁজেছে, মেহরাব কিছু পায়নি। যদি ওদের পেয়ে যায় আজকে, তাহলে আজই ওদেরকে অন্য জায়গায় সরিয়ে রাখবে। তারপর শুরু হবে আসল খেলা। মেহরাব যেন ধৈর্য ধরতে পারছে না। একদিকে শরীরটা এমনিতেই ঘেমে গিয়েছে, তার মধ্যে আবার তার ঘামের স্মেল সহ্য হয় না। মেহরাব ওকে খেয়াল না করেই ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে স্নেহা শাড়ির কুচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেবেছে মেহরাবকে দিয়ে কুচিটা ঠিক করবে, কিন্তু এই খান সাহেব তো তাকালোই না, চলে গেল। স্নেহা অভিমানে গাল ফুলিয়ে বিছানায় বসে থাকে। মেহরাব তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বের হলো। চুলগুলো মুছতে মুছতে শার্ট পরতে থাকে। ঠিক তখন স্নেহা বলে, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, কেন? স্নেহা তখন উঠে গুটি গুটি পায়ে মেহরাবের সামনে এসে দাঁড়ায়। মেহরাব টাওয়াল রেখে বলে, কিছু বলবে? স্নেহা শাড়ির কুচি এগিয়ে দিয়ে বলে, একটু ঠিক করে দিন না। মেহরাব কুচিটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ঠিক করতে থাকে। স্নেহা তার দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন জানতে পারি? তোমার বাবার দ্বিতীয় বউয়ের সাথে দেখা করতে চাচ্ছে। স্নেহা মুখ ভেঙচি কেটে বলে, আজ যদি ওনাকে পাই তাহলে অনেক কিছু জানতে পারবো। কি জানতে পারবেন? মেহরাব শ্বাস ছেড়ে বলে, আমার মা মৃত্যুর আগে ওনাকে কি কি বলে গিয়েছে এগুলো শোনার জন্য যাব। আমার মায়ের মৃত্যুর পেছনে ওনার হাত আছে। স্নেহা ভাবুক গলায় বলে, কিন্তু মামিমা তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে, আর আপনি অন্য একজনকে দোষারোপ করছেন না। আমি কিছুই বুঝতে পারছি না।
মেরাব শাড়ির কুচিটা স্নেহার হাতে দিয়ে নিজে চুল ঠিক করতে থাকে। বিছানায় থাকা ফোনটা বেজে ওঠে। মেরাব স্নেহাকে বলে। ফোনটা দাও। স্নেহা ফোনটা মেরাবকে দেয়। আসিফ ফোন করেছে। মেরাব ফোনটা কানে নিতেই ওপাশ থেকে আসিফ বলে, তুই সারাদিন কোথায় ছিলি রে? সেই সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, মেসেজও দিয়েছি, একটারও রিপ্লাই তো দিবি, কোনোটারই রিপ্লাই দিসনি। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি বের হচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মেরাব ফোন কেটে দিয়ে পকেটে ভরল। এরপর শরীরের পারফিউম স্প্রে করে গাড়ির চাবি খুঁজতে লাগলো। স্নেহা শুধু মেরাবের ভাবভঙ্গি দেখে যাচ্ছে। মেরাব গাড়ির চাবি নিয়ে চলে যাবে, ঠিক তখন স্নেহা সামনে এসে বলে, আমার মা এমনি এমনি সিঁড়ি থেকে পড়ে মারা যায়নি। আমার মাকে মেরে ফেলা হয়েছে আমার চোখের সামনে, আর সেটা করেছে তোমার বাবা আর তার দ্বিতীয় বউ। কথাগুলো কাউকে বলিনি, তোমাকে আজ বিশ্বাস করে বললাম, আশা করি তুমি কাউকে বলবে না। স্নেহার এই কথা শুনেই পিছিয়ে গেল। মেরাব কথাগুলো মোটেও মিথ্যে মনে হচ্ছে না। এত বড় সত্যি মেরাব নিজের মধ্যে এতগুলো বছর জমাট বাঁধিয়ে রেখেছিল, ভাবতেই তার গা শিউরে ওঠে। আর এর মধ্যে তার বাবাও নাকি জড়িত। স্নেহা কাঁদতে থাকে। মেরাব স্নেহার চোখের পানি দেখেও কিছু বলল না। রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। স্নেহা মেরাবের হাত ধরে বলে উঠল, শুনুন না, একটু দাঁড়ান। মেরাব পেছনে তাকিয়ে বলে, কি? তাড়াতাড়ি বলো। আমায় নিয়ে যাবেন সাথে, আমি আপনার সাথে যেতে চাই। মেরাব কি যেন ভেবে বলে ওঠে, ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। স্নেহা রেডি হয়ে এলো। কালো বোরখা সাথে কালো হেজাব পরেছে। মেরাব স্নেহাকে নিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে আসতেই ফাহমিদা খানম বলে ওঠে, দুজনের কোথায় যাওয়া হচ্ছে? মেরাব বলে, স্নেহার নাকি কি কি কিনতে হবে, তাই শপিংয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। মেরাব স্নেহাকে নিয়ে নিচে গেল। আধ ঘন্টার পরে মেরাব আসিফের দেয়া লোকেশনে পৌঁছে গেল। আসিফ সেখানেই একটা মোড়ে চায়ের দোকানে বসেছিল। মেরাবের সাথে স্নেহাকে দেখে আসিফ একটু অবাক হলো। মেরাবকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, ভাই, তুই তোর বউকে কেন নিয়ে এসেছিস? ওকে জানিয়েছিস নাকি? জানিয়েছি। কোনো রিয়াক্ট করেনি? এখন এসব রাখ, আগে ওইখানে নিয়ে চল। তা না হয় নিয়ে গেলাম, তবে সেখানে তোর বউ যাবে না? মানে ওর বাবার দ্বিতীয় বউয়ের সামনে যাবে? যাবে। ঠিক আছে, চল। মেরাব স্নেহার হাত ধরে আসিফের সাথে হাঁটা দেয়। মেরাব স্নেহাকে বলে, ওখানে গিয়ে তুমি নিজে পরিচয় দেবে না, ওখানে একটা পরিচয় যাবে, সেটা আমার ওয়াইফ। স্নেহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। মেরাব যেতে যেতে স্নেহার মুখের দিকে তাকালো। স্নেহার চোখ দুটো পানিতে টলমল করছে। মেরাব থেমে দাঁড়ালো, সাথে স্নেহাও। মেরাব ঠান্ডা গলায় বলে, ওখানে গিয়ে কিন্তু কাঁদবে না, কাঁদলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। ঠিক আছে। মেরাব যেতে যেতে থেমে যায়। আসিফকে ডেকে বলে, এই ভাই, আমরা যদি এখন এখানে যাই তাহলে বিরাট ভুল হবে। কি ভুল হবে? এখন দিনের বেলা এখন ওদের আমরা কোথাও সরাতে পারবো না, আর ওরা যদি চালাকি করে স্নেহার বাবাকে বলে দেয় তাহলে তো আমাদের এতদিনের টার্গেট সব শেষ হয়ে যাবে। আসিফ ভাবুক গলায় বলে, সত্যি তো, ভালো কথা বলেছিস, আগে ভাবিনি। মেরাব আসিফ আর স্নেহা উল্টো হাঁটা দেয়। ঠিক তখনই স্নেহার চোখে কিছু একটা পড়ে। সাথে সাথে মেরাবকে নিয়ে একটা বিল্ডিংয়ের পেছনে লুকিয়ে পড়ে। সাথে আসিফকেও টান দেয়। মেরাব বলে, কি হয়েছে, এভাবে দাঁড়ালে কেন? স্নেহা নিচু গলায় বলে, আব্বু আসছে দেখো। মেরাব উকি দিয়ে সামনে তাকাতেই দেখে সত্যি আপনার মির্জা আসছেন। স্নেহা মেরাবের থেকে অন্যদিকে ঘুরে কাঁদতে থাকে। কোনো মেয়েই এই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে না। কি দরকার ছিল এইরকম একটা সুন্দর সংসার ছেড়ে আরেকটা সংসার করার? মেরাব স্নেহার কাঁধে হাত রেখে নিজের কাছে এনে বলে উঠল, কেঁদো না, নিজেকে শক্ত করো। স্নেহা মেরাবের বুকে মুখ গুজে কাঁদতে থাকে। মেরাব কি বলে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। আসিফ বলে, ভাবি প্লিজ কাঁদবেন না, এ সময় কেউ ঠিক থাকতে পারে না, এটা জানি, কিন্তু আপনাকে শক্ত হতে হবে, সবটা জানতে হবে। এই বলে আসিফ মেরাবের দিকে তাকিয়ে বলে, কিরে, কি করবি এখন তাহলে? এখন বাড়ি ফিরে যাব, রাতে ওদেরকে এখানে থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব, আর স্নেহাকে ওর বাবার বাড়িতে দিয়ে আসবো। কেন? শোন, ওদের রাতে তুলে নিয়ে যাওয়ার সময় যদি ওরা চালাকি করে স্নেহার বাবাকে কল দেয় তখন তো উনি উঠতে উঠতে চলে আসবেন, তখন কি করব? এর থেকে ভালো উপায় হলো স্নেহা ওইখানে থেকে ওর বাবাকে আটকাবে। স্নেহা মাথা তুলে তাকিয়ে ভাঙা গলায় বলে, যাব না আমি ওই বাড়িতে। মেরাব বলে,
যেতেই হবে তোমাকে। আমি যাব না, প্লিজ আমায় যেতে বলবেন না। আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। তোমাকে যদি আজকে রাতটা থাকতে বলছে, সন্ধ্যায় দিয়ে আসবো। শুধু রাতটা কোনোভাবে ম্যানেজ করবে, সকালে গিয়ে আমি আবার নিয়ে আসবো। স্নেহা কথা বাড়ায় না, সম্মতি জানিয়ে বলে। ঠিক আছে, তবে শুধু রাতটাই, খুব সকালে গিয়ে নিয়ে আসবে। নিয়ে আসবো। মেহরাব আর স্নেহা বাড়ি ফিরে আসে। দুজন আসার আগে একটু শপিংয়েও গিয়েছিল। স্নেহা সেখান থেকে আসার পরেই মন খারাপ করেছিল, খায়নি, এভাবেই মন খারাপ করে শুয়েছিল। সন্ধ্যার আগের দিকে স্নেহা রেডি হয়ে নেয়, মেহরাবও রেডি হয়ে নেয়। এখন স্নেহাকে ওর বাবার বাড়িতে দিয়ে এসে আবার অন্য জায়গায় যাবে। মেহরাব স্নেহাকে সাথে নিয়ে বের হয়। স্নেহা কোনো কাপড় চোপড় নেয় না, শুধু রাতটাই থাকবে বলে। ডাইনিং রুমে তখন মারুফুল খান আর ফাহমিদা খান বসেছিল। ওরা দুজনেও এসে দাঁড়ায়। মারুফুল খান বলেন, কোথাও যাচ্ছ নাকি? মেহরাব বলেন, বাবা, স্নেহাকে ওর বাবার বাড়িতে দিয়ে আসতে যাব। মারুফুল খান উদ্বিগ্ন কণ্ঠে বলেন, কেন, কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। স্নেহা মন খারাপ করেছিল, ওর নাকি ফুপির কথা মনে পড়ছে, তাই ভাবলাম ওকে রেখে আসে। আবার না হয় সকালে নিয়ে আসবো, আবার তো কলেজে যেতে হবে সকালে। মারুফুল খান সম্মতি জানিয়ে বলেন। ঠিক আছে, যাও। মেহরাব চলে যেতে নিয়ে বলে, বাবা, রাতে ফিরতে অনেক দেরি হবে। কেন, তুমি ওই বাড়িতে থাকবে না? না, ওইখান থেকে আসিফের সাথে একটা জায়গায় যাব। ঠিক আছে, সাবধানে থাকো। আসছে। মেহরাব স্নেহাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলে, তুমি চলে যাও, আমি আসছি। আর সকালে উঠে কল দিও, চলে আসবো। ভেতরে আসবেন না? না, এখন আর যাবো না। ঠিক আছে, সাবধানে থাকবেন। স্নেহা গেট খুলে ভেতরে যেতে যেতে পেছনে ফিরে তাকিয়ে থাকে মেহরাবের দিকে। মেহরাব ভুরু উঁচিয়ে বোঝায়। কি হয়েছে? স্নেহা মাথা নাড়িয়ে না বোঝায়। এরপরে ভেতরে চলে যায়। মেহরাব ফোন বের করে আসিফকে কল দিতে দিতে গাড়ি ঘুরিয়ে চলে যায়। স্নেহা বাড়িতে ঢুকে দেখে ড্রয়িং রুমে তার বাবা মা দুজনেই বসে আছে। স্নেহা তার বাবার দিকে এক নজর তাকিয়ে হনহন করে চলে যেতে নিল। স্নেহাকে এই সময় এইভাবে একা দেখে আফনান মির্জা আর নাসিফা বেগম দুইজনই উঠে দাঁড়ালেন। নাফিসা বেগম এগিয়ে গিয়ে বলেন, কিরে মা, তুই এই সময় একা? কেউ কিছু বলেছে? না। তাহলে এলিজা আর মেরা বাসেনে? না, ও নামিয়ে দিয়ে চলে গিয়েছে। আর ওই বাড়ি থেকে তোমার কথা মনে পড়ছিল খুব, তাই মেয়েরা বললো আজ রাতটা যেন তোমার কাছেই থাকি। ও, সবকিছু ঠিক আছে তো? হুম। স্নেহা তার বাবার সাথে কথা না বলেই চলে গেল। আফনান মির্জা ভাবেন তার মেয়ে তো অন্যদিন হলে দৌড়ে এসে জাপটে ধরতো, আর আজ এলো না কেন, এমনকি কথাও বলল না। আফনান মির্জা বেশ চিন্তিত হয়ে পড়লেন। রাত প্রায় ৩টা। স্নেহার চোখে ঘুম নেই। আজ মায়ের সাথে শুয়েছে। স্নেহা কেন যেন মনে খুঁতখুত হচ্ছে, বারবার মনে কু ডাকছে। ঠিক সেই সময় নাফিসা বেগম নিরেট গলায় বলেন, কিরে, কি হয়েছে? ঘুমাচ্ছিস না কেন? আমার ঘুম আসছে না। ঠিক সেই সময় স্নেহার ফোন বেজে ওঠে। স্নেহা পট করে উঠে ফোন হাতে নেয়। মেয়েরা ফোন দিয়েছে, সাথে সাথে কল রিসিভ করে বলে, আপনি বাড়ি যাননি? ওপাশ থেকে আসিফ বলে, ভাবি, আমি আসিফ। ও, আপনি? তাহলে আপনার বন্ধু কোথায়? ভাবি, আমরা সব কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলাম, ঠিক সেই সময় মেরাব একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে। ওকে হাসপাতালে এনেছি। ও জানাতে না করেছিল, বলেছিল সকালে জানাবি, কিন্তু ওর অবস্থা এখন গুরুতর, তাই জানাতে বাধ্য হলাম। এই শুনতেই স্নেহার মাথা চক্কর দিল। নাফিসা বেগম উঠে বলেন, কি হয়েছে মেহরাবের? স্নেহা কাপা গলায় বলে, আম্মু হসপিটালে অ্যাক্সিডেন্ট করেছে। স্নেহা বসে কাঁদতে থাকে। নাফিসা বেগম বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালালেন। এরপরে এগিয়ে এসে স্নেহার হাত থেকে ফোনটা নিয়ে আসিফকে বলেন, হ্যালো, তুমি কি মেহরাবের সাথে আছো? হ্যাঁ, আমি ওর সাথেই। ওর অবস্থা এখন কেমন? হাতে ব্যথা, মাথায় একটু ব্যথা পেয়েছে। তুমি কোন হসপিটালে আছো আমাকে বলো, আমরা আসছি। নাফিসা বেগম আসিফের থেকে হসপিটালের নাম জেনে নিয়ে রুমের দরজা খুলে পাশের রুমে আফনান মির্জাকে ডাকতে গেলেন। তিনি আফনান মির্জাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, মেহরাবের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে যেতে হবে। আফনান মির্জা তাড়াহুড়ো করে গাড়ি বের করলেন। নাফিসা বেগম স্নেহাকে নিয়ে বের হলেন। আফনান মির্জা গাড়ি ড্রাইভ করে হসপিটালে এলেন। সেখানে আসতেই স্নেহা আসিফকে দেখে কান্না জড়িত কণ্ঠে বললেন, ভাইয়া, মেয়েরা কোথায়? আসুন আমার সাথে।
স্নেহা আসিফের পেছনে পেছনে ছুটে যায়, সাথে আফনান মির্জা আর নাসিফা বেগমও। একটা কেবিনের সামনে এসে দাঁড়ায় আসিফ, এরপরে স্নেহাকে বলে, আপনি একটু দাঁড়ান, আমি ভেতর থেকে আসছি, দেখি মেরাব জেগে আছে কিনা। আর যদি ঘুমিয়ে থাকে তাহলে ডাক্তার ডাকতে না করেছি। নাসিফা বেগম বলেন, ঠিক আছে, দেখে এসো। আসিফ কেবিনের দরজা খুলে এমনভাবে ঢুকলো যাতে বাইরে থেকে কিছু না দেখা যায়। মেয়েরাব বেডে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। আসিফ এসে বলে, তোর বউ এসেছে, ফোন রেখে সিরিয়াস হ। মেয়েরাব ফোন রেখে শুয়ে রইল। আসিফ চলে এলো রুমের বাহিরে, এসে বলল, ভাবি চলুন। স্নেহা ঢুকলো। নাফিসা বেগম ঢুকতে নিলে আফনান মির্জা বলেন, নাফিসা, ওরা কথা বলুক, আমরা না হয় একটু পরে ঢুকবো। ঠিক আছে। স্নেহা মেরাবের পাশে এসে দাঁড়ালো, এক হাতে ব্যান্ডেজ করা, মাথায়ও ব্যান্ডেজ করা। যা দেখে স্নেহা কেঁদেই দিল। মেরাব আসিফকে কিছু ইশারা করতেই আসিফ বলে উঠল, আমি নার্সের সাথে কথা বলে আসছি। আসিফ চলে গেল। স্নেহা চেয়ার টেনে বসলো। মেরাব বলল, এত রাতে আসতে বলেছিল কে? স্নেহা ছোট করে উত্তর দিল, কেউ না। মেরাব আর আসিফ ওদের কিছু বন্ধুদের সাথে নিয়ে আফনান মির্জার দ্বিতীয় বউকে অন্য জায়গায় সরিয়ে রাখার পরে আড্ডা দিচ্ছিল। সবাই আড্ডা শেষে চলে যায়। মেরাব আর আসিফ দুজনে একসাথে ফিরছিল। রাত অনেক থাকার কারণে রাস্তা ফাঁকা থাকায় ট্রাকগুলো বেপরোয়াভাবে ছুটছিল। একটা ট্রাককে সাইড দিতে গিয়েই মেরাব নিজের গাড়ি অন্যদিকে ব্রেক করে গাছের সাথে বাড়ি খায়। দুজনে খুব একটা ব্যথা পায়নি। সেখানে থেকে আসিফ আর মেরাব ইচ্ছে করেই হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়। স্নেহা মাথা নত করে কাঁদছে। মেরাব স্নেহার দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন? এমনি কাচ্ছি। তোমার সামনে কাঁদছো কেন? স্নেহা মাথা তুলে তাকিয়ে বলে, হসপিটালে বেডে শুয়ে আছেন, তবু ইগো ইগো নিয়েই রয়েছেন আপনি। আমি ইগো নিয়ে রইনি। রাতের বেলা ফোন দিবে বলে আসতে হবে, সকালে আসতে। আমার এখন ইচ্ছে হয়েছে তাই এসেছি, আপনার কি তাতে? আমার আবার কি? আমার কিছুই না। মিনিট দুই পর স্নেহা তাকিয়ে দেখে মেরাবের স্যালাইন শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে, স্যালাইন শেষ হয়ে গিয়েছে, আমি নার্সকে ডেকে আনছি। মেরাব সেই দিকে তাকিয়ে একটানে নিজের হাত থেকে স্যালাইনের সুইচটা খুলে ফেলে। এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়তে নিলে স্নেহাকে বলে, ওই যে ওই তুলো দিয়ে এখানে ধরো, আমার হাতে ব্যথা। স্নেহা হাত বাড়িয়ে তুলো নিয়ে মেরাবের হাতে রাখে। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে হাত সরিয়ে বসে। মেরাব উঠে হেলান দিয়ে বসে বলে, পানি দাও একটু। দিচ্ছি। এর একটু পরে আসিফ আসে, সাথে নার্সও আসে। নার্স এসে দেখে স্যালাইন খোলা। নার্সটি মেরাবের দিকে তাকিয়ে বলে, আপনার স্যালাইন শেষ হয়ে গিয়েছে, আমাকে ডাকবেন তো? নিজে নিজেই কি খুলেছেন নাকি? হুম। এখন কেমন বোধ করছেন? ভালো। বাড়ি থেকে কেউ আসেনি? এসেছে। ও আচ্ছা, শুনুন, এরপর থেকে সাবধানে ড্রাইভ করবেন। ঠিক আছে। মেরাব আর নার্সের কথোপকথন দেখে স্নেহা রাগে ফুঁসতে থাকে। কই তার সাথে তো এত সুন্দর করে কথা বলে না, আর এই নার্সটার সাথে এত সুন্দর করে কথা বলছে। মেরাব স্নেহাকে আরও রাগাতে নার্সটাকে বলে, আমাকে সাজেস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। নার্স মেয়েটি হেসে বলে, থ্যাংক ইউ। আসিফ বলে উঠল, তাহলে ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করবেন কবে? উনি যদি সুস্থ বোধ করেন তাহলে কালকেই। বলেই নার্সটি চলে যায়, সাথে আসিফও চলে যায়। স্নেহা বিড়বিড় করে বকতে বকতে তাকায় মেরাবের দিকে। মেরাব ব্রু উঠিয়ে বলে, ওভাবে তাকাচ্ছ কেন? আপনাকে দেখছি। দেখো না করেছে কে। স্নেহা পাশ ফিরে বলে, এখানে তো ওনাকে দেখার জন্য অন্যজন আছে, শুধু শুধু আসতে গেলাম। সত্যি তো, আমার কি, আমার যত ওনাকে নিয়ে চিন্তা যত সব। মেরাব হাত বাড়িয়ে স্নেহাকে টেনে নিজের কাছে ঘেঁষে বসালো। স্নেহা অন্যদিকেই তাকিয়ে আছে। মেরাব জড়ানো গলায় বলে, তাকাও আমার দিকে। স্নেহা তাকায় না। মেরাব গম্ভীর গলায় বলে, তাকাও আমার দিকে। এখনো যদি তেরামি করো তাহলে আমি ভুলে যাবো এটা হসপিটাল। স্নেহা তাকায়। মেরাব বলে, আমার জন্য তোমার চিন্তা হয়? কতখানি? জানি না। কেন জানো না? স্নেহার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কথা বলতে পারছে না। মেরাব ধীর গলায় বলে, কেঁদো না, বাসায় চলে যাও। যাব না, আমি আপনার সাথে থাকবো। ঠিক আছে, থাকো। আফনান মির্জা আর নাসিফা বেগম মেরাবকে দেখে চলে যায়। তারা প্রথমে যেতে চায়নি, কিন্তু মেরাবের জোরাজোরিতে যেতে বাধ্য হয়। স্নেহা থেকে যায়। সকাল হতেই
মারুফুল খান খবর পান তার ছেলে হসপিটালে। তিনি সহ বাড়ির সবাই চলে আসেন হসপিটালে। ফাহমিদা খান মেরাবের সামনে এসে বসে সাথে সাথে কেঁদে উঠে বলেন, কি অবস্থা, কি হয়েছে ছেলেটার? ইস, না জানি কতটা ব্যথা পেয়েছে। মেরাব বলে। বেশি ব্যথা পায়নি তো? ফাহমিদা খান ধমকের সুরে বলে, একটা কথা বলবো, মিথ্যে বলছো কেন? আমি দেখতে পাচ্ছি তো কতটা ব্যথা পেয়েছো। আর এত রাত করে ফিরতে হবে কেন? সকালেই ফিরতে। ফাহমিদা খান আসিফের দিকে তাকিয়ে বলেন, দুজনের একসাথে থাকা এখন থেকে বন্ধ। আসিফ বলে ওঠে। আন্টি, এতে আমাদের একসাথে থাকা বন্ধ কেন? মেরাব আসিফের দিকে তাকিয়ে চুপ থাকতে বলে। ফাহমিদা খান মারুফুল খানের দিকে তাকিয়ে বলেন, এই তুমি যাও, ডাক্তারের সাথে কথা বলে এসো। ফাহমিদা খান মেরাবের এই অবস্থা দেখে অস্থির হয়ে উঠলেন। মেরাব তার কথা বলার মাঝে নিজের মাকে খুঁজে পায়। তার মাও ঠিক এইভাবেই উতলা হয়ে যেত কিছু হলে। ফাহমিদা খান নিজেই মারুফুল খানকে নিয়ে বাইরে ডাক্তারের সাথে কথা বলতে গেলেন। মৌ এগিয়ে এসে মেরাবের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, তোমার এখন কেমন লাগছে? ভালো। খুব ব্যথা পেয়েছো? ধুর পাগলি, খুব ব্যথা বলে কি বসে থেকে কথা বলতে পারতাম? মৌ তৎক্ষণাৎ আসিফের দিকে তাকিয়ে কোমরে হাত গুজে বলে, আপনি যদি এরপরে আমার ভাইয়াকে রাত বিরাতে ডাকেন না, তাহলে খবর আছে। আসিফ এবার রেগে যায়। সব দোষ তার উপরে এসে কেন পড়েছে তাই বুঝতে পারছে না। আসিফও মৌয়ের সামনে এসে কোমরে হাত গুজে বলে, তোমার ভাইকে সিন্ধুকে তুলে রাখুন। দরকার হলে তাই রাখবো। স্নেহা হেসেই দিল ওদের ঝগড়া দেখে। এরপরে মৌকে নিয়ে কথা বলতে বলতে বাইরে চলে গেল। আসিফ মেরাবের সামনে এসে বলে, কিরে, সবাই আমাকে দোষারোপ করছে কেন রে? মেরাব হাসতে হাসতে বলে, বাড়িতে থেকে বের হওয়ার সময় সবাইকে বলে এসেছিলাম আসিফের সাথে একটা জায়গায় যাব, তাই সবাই তোকে দোষ দিচ্ছে। আসিফ অবাক হয়ে বলে, ওরে শালা, তুই ঘরে ঝামেলা বাঁধিয়ে এসেছিস আমাকে নিয়ে? ফাহমিদা খান আর মারুফুল খান ডাক্তারের সাথে কথা বলে মেরাবের কেবিনে চলে এলেন। আসিফ খুব রেগে আছে, শঙ্কায় আছে কে আবার কি জানি বলে ফেলে। আর মৌয়ের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মৌ রেগে আছে। বেলা 11টার দিকে ডাক্তার এসে মেরাবকে ডিসচার্জ করে দিয়ে গিয়েছে। সবাই এসে পড়েছে একটা গাড়িতে, আর একটা গাড়িতে মারুফুল খান, ফাহমিদা খান, মেরাব আর স্নেহা এসেছে। মেরাব বাড়িতে ফিরে রুমে ঢুকেই শাওয়ার নিয়ে নেয়। হাতের ব্যান্ডেজ আর মাথার ব্যান্ডেজ ভিজে যায়। সাথে সাথে ব্যান্ডেজ খুলে ওয়াশরুমেই ফেলে আসে। হাতটা ভালোই কেটেছে। মেরাব হাতের ক্ষতের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে রুমে ঢুকে। স্নেহা ভেজা চুলগুলো মুছছিল। মেরাব শুধু টাওয়াল পরে তার সামনে দিয়ে কাবার্ডের সামনে যায়। প্যান্ট বের করে আবারও ওয়াশরুমে ঢুকে। প্যান্ট পরে বের হয়ে আবারও কাবার্ডের সামনে আসে। এরপরে কালো রঙের শার্ট বের করে পরে নেয়। স্নেহা মেরাবের সামনে এসে বলে, এই আপনার ব্যান্ডেজ কই? মেরাব জবাবে বলল, ওয়াশরুমে পড়ে আছে, দেখে এসো। ওয়াশরুমে পড়ে থাকা ব্যান্ডেজগুলো দেখতে চাইনি আমি। ব্যান্ডেজগুলো কেন খুলেছেন? ভিজে গিয়েছে। এই বলে মেরাব নিজের শার্টের বোতাম লাগাতে চায়, কিন্তু কাটা হাতের জন্য পারে না, তাই চেষ্টা করতে থাকে। এই দেখে স্নেহা মেরাবের কাছে দাঁড়ালো। মেরাবের হাত সরিয়ে দিয়ে বলল, আমি লাগিয়ে দিচ্ছি। স্নেহা মেরাবের শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে শুরু করলো। মেরাব স্নেহার মুখের দিকে তাকিয়ে রইল। স্নেহার গালে লেপ্টে যাওয়া ভেজা চুলগুলো সরিয়ে দিল। তারপর স্নেহার কোমরে হাত রেখে দাঁড়ালো। ঠিক সেই সময় বাইরে থেকে ফাহমিদা খান মেরাবকে ডেকে উঠলেন। সাথে সাথে দুজনে দুই দিকে ঘুরে দাঁড়ালো। ফাহমিদা খান আর রহিমা বেগম ঘরে ঢুকলেন। রহিমা বেগমের হাতে খাবার। ফাহমিদা খান রহিমা বেগমকে খাবারগুলো রেখে যেতে বললেন। রহিমা বেগম খাবারগুলো টি টেবিলে রেখে চলে গেলেন। ফাহমিদা খান মেরাবকে খেয়াল করতেই দেখলেন ব্যান্ডেজগুলো নেই। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, মেরাব, তুমি ব্যান্ডেজগুলো খুলে ফেলেছো কেন? আসলে শাওয়ার নিতে গিয়ে ভেজে গিয়েছে। ফাহমিদা খান চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, ব্যান্ডেজ ছাড়া কাটা দাগগুলো তো ইনফেকশন হয়ে যাবে, আবার ব্যান্ডেজ করতে হবে। আমি তোমার বাবাকে দিয়ে ডাক্তারকে কল দিয়ে আসতে বলি। স্নেহা বলে, তাই করতে হবে। আমি বলে আসছি, তুই আর মেরাব খেয়ে নে। ঠিক আছে। ফাহমিদা খান চলে গেলেন। মেরাব এসে সোফায় বসলো। এখন একটা সমস্যায় পড়ে গেল। এই কাটা হাতে খাবে কি করে? চামচও তো দিয়ে যায়নি। মেরাব হাই তুলে স্নেহাকে বলে, এই যাও তো, একটা চামচ নিয়ে এসো। চামচ ছাড়া খাবো কি করে? স্নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে, আমাকে বলেও তো খাইয়ে দিতে পারি। আমি থাকতে চামচের কি দরকার? মেরাব স্নেহাকে তাড়া দিয়ে বলে,
কি হলো, যাও। নেহা চলে যায়। মনে মনে 101টা গালি দিতে দিতে কিচেনে আসে। এরপরে একটা চামচ নিয়ে আবারও চলে আসে। মেরাবকে চামচটা দিতেই মেরাব বলে। এত দেরি হয় একটা জিনিস আনতে? নেহা চুপ করে থাকে। মেরাব চামচ দিয়ে খাওয়া শেষ করে বিছানায় গিয়ে বসে। নেহা খাবার শেষ করে প্লেটগুলো নিয়ে নিচে চলে যায়। এর একটু পরেই ডাক্তার এসে মেরাবের হাত ও মাথা ব্যান্ডেজ করে দিয়ে যায়। সন্ধেবেলা আফনান মির্জা আর নাফিসা মির্জা আসেন। মেরাব নিজের রুমেই ছিল তখন। আসিফের সাথে চ্যাট করছিল। স্নেহা কিচেনে ফাহমিদা চৌধুরীর সাথে কাজ করছিল। নেহা তার বাবা মাকে এই সময় দেখে খুশি হয়ে ওঠে। পরক্ষণেই তার বাবার দিকে তাকিয়ে মনটা বিষিয়ে ওঠে। সাথে সাথে আবার তার আম্মুর মুখপানে তাকায়। মনটা নিমিষেই খারাপ হয়ে ওঠে। মনে মনে ভাবতে থাকে,